বিটিভি ত্রিপুরার পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। বিটিভি ত্রিপুরার নিয়মিত আয়োজন কবি ও কবিতায় আজকে আমাদের স্টুডিওতে অতিথি হয়ে এসেছেন রাজ্যের বিশিষ্ট কবি ডক্টর ঝর্ণা বণিক। দিদি, তোমাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। কেমন আছো বলো? ভালো। প্রথমে আমি বিটিভিকে আমার প্রণাম ও শ্রদ্ধা জানাচ্ছি। আমি ভুবনেশ্বরী টিভিকে আমার কবিতার মাধ্যমে একটু প্রকাশ করছি যে আমার স্বরচিত কবিতা ভুবনেশ্বরী টিভি, ওটার মাধ্যমেই হ্যাঁ ভুবনেশ্বরী টিভিকে আমি আমার প্রণাম জানাচ্ছি। ভুবনেশ্বরী টিভি, হে ভুবনেশ্বরী টিভি, প্রণমী তোমায়, তোমায় প্রণাম। এ অসীম জগৎ বেপিয়া তোমারই প্রকাশ রটিয়া, জানা অজানা শহরে গ্রামে দুর্গম পথে ঘুরে বেরিয়ে ক্ষণে ক্ষণে ব্যস্ত টিভি ভুবনেশ্বরী খবর আনে মনে প্রাণে। হে বিটিভি, এ ভুবনে উদ্ভাসিবে তোমারই জ্যোতি, তুমি মহাশক্তি রচিয়া আনিবে খবর দুঃখের সুখের, আনিবে বিশ্বাসটাকে টুকিয়া। হে বিটিভি, তুমি দেশের বন্ধু দশের বন্ধু, খবরের প্রিয় বন্ধু তুমি, জগৎ লুটাইয়ে বিশ্ব রচিবে তুমি, তুমি ছুটিয়া চলো দূর হতে দূরান্তরে, ধনিয়া উঠিবে লক্ষ লক্ষ নক্ষত্রের আনন্দের আলোর স্পন্দনে, জাগো জাগো হে ভুবনেশ্বরী টিভি, তুমিই রবি তুমিই রবি হে ভুবনেশ্বরী টিভি। নমস্কার। আমার কবিতার মাধ্যমে আমি ভুবনেশ্বরী টিভিকে আমার শ্রদ্ধা ও প্রণাম জানাচ্ছি। এর সঙ্গে আমি শিমলি চৌধুরীকে অশেষ ধন্যবাদ এবং ওদের সঙ্গে যারা আছে কার্যকর্তা সবাইকে আমার সশ্রদ্ধ শ্রদ্ধা ও নমস্কার জানাচ্ছি। শুরুটা অসামান্য হয়েছে আসলে। বিটিভি ত্রিপুরার পর্দায় আসার সাথে সাথে বিটিভি ত্রিপুরাকে কিভাবে ধন্যবাদ জ্ঞাপন করবে, আমরা প্রথমে কাব্যিকতায় সেই ধন্যবাদ জ্ঞাপন আমরা দেখতে পেলাম এবং শুনতে পেলাম। কি অসাধারণ একটা, শুরুটাই অসাধারণ হয়েছে, তাই না দর্শক শ্রোতারা? আমি চলে যাচ্ছি একটুখানি ছোট্ট করে ওনার পরিচয়টা আপনাদের সামনে তুলে ধরছি। ডক্টর ঝর্ণা বণিক আগরতলার পূর্ব ডুকলি নামক গ্রামে জন্মগ্রহণ করেছেন। তিনি উচ্চ মাধ্যমিক শিক্ষা চলাকালীন সময়ে বিয়ে হওয়ার পরেও পরবর্তীকালে তিনি তার স্বামীর ইচ্ছা অনুযায়ী স্নাতক ডিগ্রিতে অ্যাডমিশন নিয়েছেন এবং প্রচলিত শিক্ষা সমাপ্ত করেই স্বামীর সহযোগিতাতেই বাড়িতে তিনি 1996 সালে প্রতিষ্ঠা করেন কচি কাঁচা শিশুদের সুশিক্ষা দেবার প্রয়াসে লক্ষ্মী বাল বিদ্যামন্দির নার্সারি স্কুল। শিশু শিক্ষা, নাচ গান, তবলা, অঙ্কন, আবৃত্তি শেখানো হতো সেখানে। তো এটা একটা দুর্দান্ত একটা প্রয়াস যে উনি এবং ওনার হাজবেন্ড মিলে বাড়িতে একটা ছোটদের জন্য, বাচ্চাদের জন্য ছোট শিক্ষা নিকেতন গড়ে তুলেছেন। এটা সুন্দর একটা প্রয়াস। আমি তোমাকে অভিবাদন জানাই এই সুন্দর প্রয়াসের জন্য। আমিও অভিনন্দন জানাচ্ছি যে এখানে এসে দুটো কথা বলার বা কবিতা পড়ার যে সুযোগ পেয়েছি, তা আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। আমরা তো জানতে পেরেছি যে তোমার জন্মটা হয়েছে ডুকলিতে, আগরতলার শহরে। হ্যাঁ, তা পড়াশোনাও নিশ্চয়ই এখানেই হয়েছে? পড়াশোনা আমি ক্লাস 6 অবধি রাম ঠাকুর গার্লস স্কুলে পড়াশোনা করেছি। তারপরে 6 থেকে মাধ্যমিক দিয়েছি রাম ঠাকুর গার্লস স্কুল থেকে। পরে আমি তুলসীপতি স্কুলে 11-12 করে 1987 সালে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করি ইসে থেকে, ওমেন্স কলেজ থেকে। এবং আমার বিয়ের পরে আমি 12 ফাইনাল দিই পরীক্ষাটা। বিয়ের পরে আমি সমস্ত পড়াশোনা চালিয়ে গেছি, এখন অবধি আমি পড়াশোনা করছি। কি মানে এই যে পারিবারিক সহযোগিতা, হ্যাঁ, এটা কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার, আর এটা কিন্তু সবার ভাগ্যে জোটে না। সেটা তোমার ভাগ্যে জুটেছে। আমরা এতটুকু পর্যন্ত সবটাই ভালো, অনেক মানে ভালোটাই দেখছি, পজিটিভ দেখছি সবকিছু। তো খুব ভালো লাগছে যে তুমি এখনো পড়াশোনা চালিয়ে যাচ্ছ। কি পড়ছো এখন? আমি অ্যাস্ট্রোলজিটা ক্লাস 6 থেকেই করছি এবং এর সঙ্গে লেখালেখি, কবিতা, গল্প এগুলো লিখে যাচ্ছি। প্রথম আমার প্রকাশ রাম ঠাকুর গার্লস স্কুলে, তখন পেপার ছিল না, বোর্ডে প্রকাশ হতো আমার লেখা। বোর্ড ম্যাগাজিন যেটাকে বলতো, ওই বোর্ডের মাধ্যমে আমার লেখা প্রথম প্রকাশ শুরু হয়। তারপরে ওমেন্স কলেজ, এমবিবি কলেজ, সিদ্ধি আশ্রম স্কুল ম্যাগাজিন, ক্লাব ম্যাগাজিন, ওইসব ম্যাগাজিনে আমার প্রথম বই বেরিয়েছে। এখন তো আমি একটি বইও লিখেছি, ম্যাগাজিন করেছি, জ্যোতিষশাস্ত্র নিয়েও বই লিখেছি এবং আরও লেখা চালিয়ে যাচ্ছি। আর অনেকগুলি পেপারেও আমার বই বেরিয়েছে, বইও কবিতা বেরিয়েছে। এখনও চেষ্টা করছি নিজে আরও 1-2টা বই করার জন্য এবং চলছে লেখা। আচ্ছা, তাহলে তোমার লেখালেখিটা মানে কবিতার জগতে পদার্পণটা তোমার মানে কবে থেকে?
এটা আমি যখন ক্লাস 3-তে পড়ি হুম হুম। তখনই আমার মনের ভিতরে একটা ইচ্ছা জাগে যে আমি একটা কিছু করব। ওই করাটাকে নিয়ে লিখতে লিখতে, ছোট ছোট লেখা লিখতে লিখতে এখন অব্দি লেখা চালিয়ে যাচ্ছি। ওইটা আমার ছোট থেকেই অভ্যাস। তা কবিতাই লিখো শুধু নাকি গল্প, কবিতা, গল্প, উপন্যাস? অনেক কিছু, মন্ত্র, অনেক কিছুই লেখালেখি করছি। আচ্ছা আচ্ছা। তাহলে আমরা এখন আরেকটা কবিতায় চলে যাই, তারপর আমরা কথা অবশ্যই চালিয়ে যাব। দর্শক শ্রোতারা আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন, সঙ্গে আছেন সেটা আমরা জানি। তো আমরা কবিতা শুনবো, স্বরচিত কবিতা, কবিতার ফাঁকে ফাঁকে আমরা কথা প্রথমে বলবো। আমি মা সরস্বতীকে আমার স্বরচিত কবিতার মাধ্যমে একটু প্রণাম জানিয়ে আমি একটি কবিতা পড়ছি। মা গো সরস্বতী। এটা আমি 16/8/85-তে লিখেছি। মা গো সরস্বতী, জানাই তোমায় মিনতি, তোমার আশীর্বাদ শিরে নিয়ে চলেছি আমি সাহিত্য অর্জনে। থেকো মা হৃদয়ে মাঝে, শতভক্তি জানাই তোমায়। লক্ষ্য দৃষ্টি রেখে স্থির, কখনো যেন মা না হই অস্থির। মায়ের বন্দনা, হ্যাঁ, এই কাব্যিকতায় সরস্বতী মায়ের বন্দনা যদিও ছোট আকারে আমাদের সামনে তুলে ধরেছেন, তারপরেও যথেষ্ট সুন্দর হয়েছে। এবং আমার মনে হয় সরস্বতী মা অবশ্যই কৃপা করেছেন, সেই ছোটবেলাকার লেখা তো, তাই তো, ছোটবেলাকার লেখা। তো নিশ্চয়ই সরস্বতী মা কৃপা করেছেন বলেই হয়তো আজকে তিনি এত দূর পর্যন্ত এসছেন না। আচ্ছা, লেখালেখি ছাড়া আর কি করতে ভাল লাগে তোমার? আমি সমাজের কিছু উন্নতি, গরিবদের পিছনে, কেউ কোনো কিছু অসুস্থ হলে ওদের চিকিৎসার ব্যাপারে সবকিছুতে আমি এগিয়ে আসি। সামাজিক কর্মকাণ্ডেও তুমি জড়িত আছো, ভালো লাগে তোমার, তাই তো? আচ্ছা, তোমার এই যে লেখালেখি, ধরো তোমার পড়াশোনার ক্ষেত্রে তো তোমার স্বামী তোমাকে যথেষ্ট হেল্প করেছে বা উৎসাহ দিয়ে যাচ্ছে, তো তোমার লেখালেখির ক্ষেত্রে উৎসাহটা কার? এটা আমার পুরোটাই নিজের আগ্রহে করছি। আচ্ছা। কারণ আমার বাড়িটা একটু বড়, হুম ওইখানে আমি যেহেতু অ্যাস্ট্রোলজি করি, হুম। ওইটার সঙ্গে আমি স্কুলও করতাম আগে। 97-এ বাড়িতে স্কুলটা চালু করি। ওইখান স্কুলের পরে আমি দুপুর থেকে সন্ধ্যে থেকে রুগী দেখতাম। মানে আমার অ্যাস্ট্রোলজির মাধ্যমে আমি সমস্ত রুগীদেরকে চিকিৎসা করি। ওই চিকিৎসাটা আমি দীর্ঘদিন চালিয়ে গেছি, এখনো চলছে। তো ওই চলার ফাঁকে ফাঁকে লেখা বাইরে এগুলা করি। আচ্ছা মানে কেউ একটু বিপদে পড়লো, হাত পা কেটে গেল, আগুনে পড়লো বা জলে পড়লো, একটু বিপদ, ওইগুলো আমি সবসময় করে যাচ্ছি। আচ্ছা, তোমার কবিতার ক্ষেত্রে বা গল্প যেটাই বলো, লেখালেখির ক্ষেত্রে তোমার ঋতুটা কতটা প্রভাবিত করে তোমাকে? আমি ঋতুর থেকে বেশি পছন্দ করি বাস্তব। আচ্ছা, বাস্তবে যা যা হচ্ছে তার উপরে ঋতুটা তো বাস্তবেরই একটা অংশ, আমরা তো বাস্তবে ফিল করছি ঋতুটাকে। নারীদের প্রতি স্বাধীনতা, আচ্ছা। যুদ্ধ, এগুলো নিয়েই বেশি হুম হুম চর্চা হুম। করি। আচ্ছা, তাহলে যেহেতু তুমি এই ধরনের মানে সামাজিক অবক্ষয় বা সমাজে যে ঘটমান যে বিষয়গুলো হয় ওটা নিয়ে তোমার বেশি লেখালেখি। যেমন নারীদের জীবন নিয়ে আমি বেশি চর্চা করি। আচ্ছা, নারীরা সংসারে ঢুকে খুব কষ্ট করে বা যুদ্ধ করে পড়াশোনা করে, ওইগুলোর উপরে বেশি আমি একটু গুরুত্ব দিই। আচ্ছা, নারীদের পাশাপাশি কিন্তু পুরুষরাও অনেক যুদ্ধ করে, এটাও কিন্তু ঠিক। হ্যাঁ, নারীরা তো একটু যেমন আগে প্রতিবন্ধকতা থাকে। যেমন আমার 12-এ ওঠার পরই গার্জিয়ান আমাকে বিয়ে দিয়ে দিল, কিন্তু আমাকে যদি একটু গাইড দিত, পড়াশোনা করাতো, তাহলে আমি আরো আরো অনেক উপরে উঠতে পারতাম। তো নিজের সচেষ্টায় যুদ্ধ করে এতটুকু এসেছি আমি। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই দাদা তোমার হেল্প করেছে বলে তুমি এগিয়ে যেতে পেরেছো, আর সেটা কিন্তু দাদা মানে একজন পুরুষ, পুরুষ তোমাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা জুগিয়েছে। হ্যাঁ, তো আসলে কথায় বলা হয়ে থাকে যে একজন পুরুষের সফলতার পেছনে একজন নারীর হাত থাকে। আমি বলবো কি, একজন নারীর সফলতার পেছনেও কিন্তু একজন পুরুষের হাত অবশ্যই থাকে, না হলে কিন্তু এতটা দূর যাওয়া অসম্ভব না। আমরা আরেকটা কবিতা শুনবো, তারপর আবারও কথায় চলে যাব, কথা বলবো, আমরা আড্ডা দেব, তার ফাঁকে ফাঁকে কবিতা শুনবো। নারী জাতি, এটা আমি 8/8/91 সালে লিখেছি। নারী জাতির মনটি একটি নরম পাতের মতো, যতই নরম হোক না কেন যাতন পায় তত। তাই তো বলি নারী জাতি শক্ত হতে শেখো, নারীর মতো নারী হলে শক্তি চাও কত। গঠন করো নিজেকে জ্ঞান বুদ্ধি বিদ্যা দিয়ে, নারী পুরুষ সমকক্ষ আনবে না কো ভেদ। নারীর মাথায় বুদ্ধি কখনো হয় না কো কম, সমাজ ভেদের কারণেই নারীরা হয়ে থাকে অক্ষম।
অসাধারণ। আসলে এখানে ভেদাভেদ যেন না করা হয় সেরকম একটা সমাজের প্রতি একটা বার্তা তুলে ধরেছো। যদিও এখন কিন্তু অনেকটাই সমতা চলে এসেছে, তারপরেও কোনো কোনো ক্ষেত্রে কিছুটা বিভেদ তো এখনো রয়ে গেছে, কিছুটা প্রতিবন্ধকতা এখনো রয়ে গেছে। তো সেখান থেকে আমার মনে হয় দিনে দিনে এতটা যেহেতু পরিবর্তন এসছে, আরো পরিবর্তন হবে। যেখানে কি বলে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ সকলেই নারীদের শিক্ষার জন্য যথেষ্ট, রাজা রামমোহন রায় যথেষ্ট করেছেন নারীদের শিক্ষার প্রসারের জন্য, ওনারা অনেক কিছু করেছেন। তো সেক্ষেত্রে এত দূর পর্যন্ত এসে যখন এখন আজকের দিনে নারীরা যখন পাইলট হতে পারে, তাহলে নারীরা অনেকটা এগিয়ে গেছে। তারপরেও কিছু কিছু জায়গায় কিছুটা তো এখনো পিছিয়ে রয়েছে, সেটা অতি সামান্য। তা তুমি সেখানে বার্তা দিয়েছো সমাজের প্রতি যেন নারীরা এগিয়ে আসে, সেটার জন্য তোমাকে আবারও অভিবাদন জানাই যে এমন সুন্দর একটা কবিতা আমাদেরকে শোনার মানে সুযোগ করে দিয়েছো। এবারে আমি বলবো যে একটু জানতে চাইবো যে ধরো তোমার যে প্রথম প্রকাশ হয়েছে, ছাপার অক্ষরে যে প্রকাশ হয়েছে, সেটা কত সালে হয়েছিল? বা ছাপার অক্ষরে আমার প্রথম কবিতা বেরিয়েছে যে নারী জাতি কবিতাটি, ওই কবিতাটি এমবিবি কলেজে প্রকাশ পেয়েছে। তা তখন কেমন আনন্দ হয়েছিল? কারণ প্রথম ছাপার অক্ষরে প্রকাশ, সেটা কেমন লেগেছিল? খুব ভালো লেগেছে। এছাড়া মানে ম্যাগাজিন বেরিয়েছে ওই ইসেতে, ব্ল্যাকবোর্ডে। আচ্ছা তখন তো আর এরকম এত ইসে ছিল না, ওই ব্ল্যাকবোর্ডের মধ্যে লেখা বেরোতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা তোমার ধরো লেখালেখি করছো, তারপরে সামাজিক কর্মকাণ্ডের সাথেও জড়িত আছো, সংসারও চালাচ্ছো, তো কিভাবে ম্যানেজ করছো? এটা আমার অভ্যাস হয়ে গেছে। আমি রাত্রি অনেক রাত্রি অবধি জেগে থাকি, তারপরেও আমি রাত্রে শুতে পারি না। কেন? আমি একটা সোসাইলে আছি, যেটা মানে মানুষের আপদ বিপদে রাত্রে 2টো 3টে 4টে নিয়ে আমার কাছে ফোন আসে, এবং শুধু লোকাল না, ভারতের যে কোনো প্রান্ত থেকে আমার কাছে রাত্রিতে ফোন আসে। কেউ হার্ট অ্যাটাক করলো, কেউ অ্যাক্সিডেন্ট হলো, দিদি আমি আর এরকম হয়েছে কি করব। ওইগুলো আমার রাত্রি সারা রাত্রি ফোন আসতে থাকে। আমি ঘুমাই খুব কম। তুমি এর ফাঁকে ফাঁকেও লেখালেখিটা চালিয়ে যাচ্ছ এত কিছুর পরেও, সেটার জন্য আসলে খুব ভালো লাগে। এইভাবে আমরা পরের কবিতায় চলে যাব। আমার দ্বিতীয় কবিতা, এটাও আমার 85 সালেই লেখা। আমি আগের কবিতাগুলি এখন পড়ছি। হ্যাঁ, মানুষ কিভাবে হতে হয়। মানুষ ক্লান্ত হলে চলবে না ভাই, চলতে হবে অনেক পথ। বাধা বিপদ তুচ্ছ করে হিংসা নিন্দা ভুলে গিয়ে মুছতে হবে ঘুমে রাখি। লক্ষ্য দৃষ্টি অটল রাখি, চলতে হবে জীবন পথে। মাঝ পথে হোঁচট খেয়ে থামলে তো ভাই চলবে না। দৃঢ় বিশ্বাস রেখে মনে চলতে হবে আপন পানে। চলার পথে পেয়ে বাধা লক্ষ্যভ্রষ্ট হয় না যারা, যশের মুকুট শিরে করে সত্য পথে চলে ফিরে ধন্য জীবন পায় তারা। কঠিন পথে চলতে যারা বাধা আসলো দেয় না সারা, অটল যারা সকল সময় বাধা বিঘ্ন তুচ্ছ করে মানুষ যেন তারাই হয়। দুঃখকে তুচ্ছ করে সুখকে আপন করে নিতে হয়। আবারও কিন্তু আমরা একটা বার্তা পেয়েছি, পজিটিভ বার্তা। হ্যাঁ, যেখানে আমরা জানি সুখ এবং দুঃখ একে অপরের পরিপূরক। সমস্তটা শুধুমাত্র সুখ থাকবে অথচ দুঃখ থাকবে না এমনটা নয়, সুখ এবং দুঃখ পাশাপাশি থাকে, এটা কিন্তু আমরা এই কবিতাটার মধ্য দিয়ে পেয়েছি। অন্ধকার যেমন আলোর সাথে থাকে, সুখও সেরকমভাবে দুঃখের সাথে নিমজ্জিত থাকে। এবার আমরা কি করি, দুঃখটাকে নিয়ে বেশি পড়ে থাকি না, দুঃখটাকে আমরা আসলে দুঃখ বিলাসী, ওই জন্য দুঃখকে নিয়ে আমরা জড়িয়ে পড়ে থাকি, কিন্তু সেজন্য আমরা সুখটাকেও ঠিকমতো উপভোগ করতে পারি না, তাই না? কিন্তু এই কবিতার মধ্য দিয়ে আমরা একটা বার্তা পেয়েছি যে দুঃখের মাঝে সুখকে খুঁজে নেওয়ার একটা বার্তা, সুন্দর একটা ইতিবাচক ভাবনা বা বার্তা আমাদেরকে দেওয়া হয়েছে এই কবিতার মধ্য দিয়ে। অসংখ্য ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমরা মনে হয় আর একটুখানি বলি, আমরা একটা ব্রেক নেব, তার আগে একটুখানি বলি যে ধরো বিভিন্ন, তুমি বলেছো ঋতুর চাইতেও তোমার মানে বাস্তবে যে ঘটমান বিষয়গুলো হয় সেগুলো নিয়ে তোমার বেশি অনুভূতিটা জাগে। তো তারপরেও আমি ঋতুর কথা আনবো। ত্রিপুরার রূপ বৈচিত্র্যের মধ্যে বা প্রকৃতি জগতের মধ্যে যে একটা ভূমিকা রাখে, বিশাল বড় একটা ভূমিকা রাখে ঋতু। যেমন এই যে বর্ষাকাল গেল, মাত্র বর্ষাকাল গেল, শরতের শুরু হয়েছে, তো বর্ষাকালে যে আমি ঋতুর সাথে
বাস্তব চিত্রটাও কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে, যেহেতু বর্ষাকাল, আর বর্ষাকালে প্লাবিত হয়েছে আমাদের আগরতলা শহর থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গা। সেক্ষেত্রে তুমি কি বলবে, তোমাকে কতটা প্রভাবিত করেছে লেখালেখির ক্ষেত্রে? এটা প্রভাবিত করেছে যখন যখন বাংলাদেশে চললো ঝামেলা, তখন তখন বন্যা না, ঠিক সে মৃত্যুর ডাক, ওইটার উপর। কবিতাটা একটুখানি পরে শুনবো, আমরা ব্রেক নিয়ে নেব। কিন্তু প্রশ্নটা আমার ছিল যে এই যে বন্যা হয়েছে আমাদের এখানে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গাতে বন্যা হয়েছে, সেটা তোমাকে কিভাবে কোনোভাবে প্রভাবিত করেছে কিনা? প্রভাবিত করেছে। হুম। যখন বন্যা এসেছিল তখন আমরা যেমন স্কুল, উত্তরটা একটুখানি পরে, আমি ইন্টারাপ্ট করছি, ওই উত্তরটা আমরা ব্রেকের পরে শুনছি, কেমন? দর্শক শ্রোতারা, আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আপনারা সঙ্গে থাকবেন, আমরা এক্ষুনি ফিরে আসছি। আমরা কথাই ছিলাম, প্রশ্নে ছিলাম যে বন্যা যে হয়েছে সেক্ষেত্রে আমাদের আজকের কবির মনে কিভাবে প্রভাব বিস্তার করেছে সেটা আমরা শুনে নেব ব্রেকের পর। আপনারা সঙ্গে থাকুন, আমরা এক্ষুনি ফিরছি। স্যার, স্যার, বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে, কি যে করি। জি স্যার, ওরা তো কিছুই খেতে চায় না। চেটেপুটে খাবে, আবার ভালোও বলবে। কি? ফ্রুট ফানের কথা বলছি। ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে, গয়না যখন বোঝে তোমার স্টাইল। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার। লংতরা একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো, লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। দর্শক শ্রোতা, আমরা ফিরে এসেছি ছোট্ট একটা বিরতির পর। আমরা একটা প্রশ্নে ছিলাম যে বন্যা যে হয়েছে সারা ত্রিপুরা রাজ্যে, সেক্ষেত্রে একজন কবি হিসেবে আমাদের কবিকে কিভাবে প্রভাবিত করেছে সেটা জানার আমরা চেষ্টা করেছি। এখন আমরা জেনে নেব এই কথাটা, বা এই প্রশ্নের উত্তরটা জেনে নেব। দিদি, একটুখানি বলো যে বন্যা যে হয়েছে সারা ত্রিপুরা রাজ্যে, তুমি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথেও যেহেতু জড়িত আছো, সেই জন্য কথাটা জানতে চাচ্ছি যে তোমাকে কিভাবে প্রভাবিত করেছে বন্যা? আমি বন্যায় খুবই প্রভাবিত হয়েছে, কারণ অনেক গ্রামে গঞ্জে খাবার কিছুই নেই। আমি দূর থেকে কিছু লোককে কাউকে টাকা দিয়েছি, কাউকে বস্ত্র দিয়েছি, কাউকে আমি বিস্কিট পাঠিয়েছি, যেগুলো আমার দ্বারা সম্ভব। হয়তো আমি যেতে পারিনি, কিন্তু কোনো না কোনো মাধ্যমে আমি পৌঁছে দিয়েছি, পাঠিয়েছি। যেমন গোলাঘাটি একদম জলের ইসেতে ছিল, অমরপুরে দিয়েছি, গোলাঘাটিতে দিয়েছি। ওদের সঙ্গে, আমাদের গ্রামের সঙ্গে আমার অনেক, ওই দিকের লোকের সঙ্গে আমার প্রাণের একটা টান আছে। ওরা গ্রাম থেকে আমার কাছে সবসময় আসে, ফোন করেছে। তারপরে বৃষ্টির ব্যাপারেও বলেছে যে জল, আমাদের খাবার নেই, বস্ত্র নেই। তখন ওইখানে আমি আমার যথাসাধ্য ক্ষমতা অনুযায়ী কিছু জিনিসপত্র পাঠিয়েছি। আচ্ছা, খুব ভালো করেছো। আসলে বিভিন্ন জায়গা থেকে এই ত্রাণগুলো দেওয়া হয়েছে, এবং এভাবে একে অপরের পাশে আছে বলেই হয়তো মানুষ এখনো মানবিক আছে। হ্যাঁ, মানুষ এখনো মানুষের পাশে কিন্তু দাঁড়ায়। তো তুমিও দাঁড়িয়েছো, এবং সকলে যার যার জায়গা থেকে সে অবশ্যই চেষ্টা করে, পরোক্ষভাবে হোক অথবা প্রত্যক্ষভাবে হোক, যেভাবেই হোক সাহায্য করার চেষ্টা করে। তুমিও করেছো। অভিবাদন আবারও। এই বন্যা নিয়ে কি তুমি কিছু লিখেছিলে? না, তখন আর লেখালেখির সময় হয়নি।
লিখেছো অথচ আজকে আনোনি। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা আরো একটুখানি কথা জেনে নেব তোমার একটা স্কুলের ব্যাপারে। আমরা জেনেছি তোমার পরিচিতি থেকে। তো সেখানে একটু করে বলবো যে তোমার যেহেতু একটা স্কুল আছে, আর্ট হোক বা নাচ গান হোক, যেটাই হোক, তো সেক্ষেত্রে শিক্ষকের একটা ভূমিকা তো অবশ্যই রয়েছে। কিছুদিন আগে আমাদের শিক্ষক দিবস গিয়েছে, সেক্ষেত্রে তুমি কি বলবে? আমি যখন স্কুলটা খুলি, নার্সারি স্কুল সম্বন্ধে তো সচেতন কেউ ছিল না, তখন ছিল বালোয়ারি স্কুল। তা আমি যখন দেখলাম আমার চাকরি হয়নি, আমি গ্রাজুয়েশন 87-এ যখন শেষ করি, আমি জয়েন্ট দিয়েছিলাম, পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু স্টেনোতে চাকরিটা হয়নি। অ্যাসেম্বলিতে আমি চাকরি পেয়েছিলাম, যেগুলো কারণে আমার চাকরিটা চলে যায়, আমি চাকরি করতে পারিনি এবং জয়েনিং লেটার দেয়নি আমাকে। তখনই আমি একটু রাগান্বিত হই যে আমি যদি পারি কিছু টিচারদেরকে হেল্প করব। আমি আমার নিজের বাড়িতে প্রচুর টাকার মাটি ফেলে একটা স্কুল করেছি, যে স্কুলটার নাম দিয়েছি লক্ষ্মী বাল বিদ্যা মন্দির নার্সারি স্কুল। ওইখানে আমি প্রথম যখন স্কুল শুরু করি, স্কুলের বেতন ছিল 40 টাকা মাসে। একজন টিচারকে বেতন দিয়েছি 80 টাকা, আমি নিজে কিছুই নেইনি। ওই স্কুলের মাঝে আবৃত্তি মাস্টার, গানের মাস্টার, তবলার মাস্টার, তারপরে আর্ট টিচার, এই সমস্ত টিচারদেরকে মাগনা মানে বিনা বেতনে আমি ওদেরকে স্কুলটা দিয়ে দিয়েছি যে তোমরা ক্লাস করো, করে তোমাদের সংসার তোমরা চালাও। ওই 96 থেকে স্কুল চলাকালীন থেকে এখনও বাড়িতে স্কুলটা আছে এবং টিচাররা ক্লাস চালিয়ে যাচ্ছে। আমি ওদের থেকে কোনো কিছুই নেইনি, এখন অবধি আমি তাদের থেকে 5 টাকাও নেইনি। যে আমার ইচ্ছা, যেহেতু আমি চাকরি যেহেতু পাইনি, তার জন্য আমি আমার একটি ঘর দিয়ে যদি টিচাররা রোজগার করতে পারে, এতে আমার কোনো আপত্তি নেই। ওরা যদি মনে করে যে আমি সারা জীবন স্কুল করে যাব, ওদেরকে আমি স্কুল দিয়ে রেখেছি। কতটা মানে শিক্ষকদের প্রতি বা শিক্ষার প্রতি কতটা আগ্রহ হলে এইভাবেও সমাজসেবা কিন্তু করা যায়, সমাজের পাশে লোকেদের পাশে, মানুষের পাশে দাঁড়ানো যায়, সেটা আমরা দেখতে পেলাম। তা এই বিষয়ে কি তোমার কাছে কোনো লেখা আছে? আমরা কি আজকে শুনতে পাবো শিক্ষকের ব্যাপারে? হ্যাঁ, কদিন আগে শিক্ষক দিবস গিয়েছে এবং শিক্ষক নিয়ে তিনি লিখেছেন, আমরা শুনে নিচ্ছি এই কবিতাটা। শিক্ষক। সৃষ্টির প্রাঙ্গণে আপন তুমি হে শিক্ষক, মানুষ গড়ার কারিগর তুমি হে শিক্ষক, সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা, নৈতিক দায়িত্ব পালনে শিক্ষক তুমিই পরিপূরক, সহানুভূতি আজীবন শেখা, পিতা তুমি, মাতা তুমি, জীবনের আলো, জ্ঞানের আলো, দক্ষতা উষ্ণ সৃজনশীল, মহান শিক্ষক তুমি জ্ঞানদাতা। হে শিক্ষক, নমি তোমায় নত করি মাথা, জীবন প্রাতে থাকো জাগি, শিক্ষা প্রত্যাশার পূরণের লাগি, প্রাণ করিপন নব আলোকে, দুর্জয় আশ্বাসে অক্ষরদান তোমার সাধনার দন, ভাগ্যের বিধাতা জীবনের ইতিবৃত্তে, শিক্ষাদান তোমার কর্ম উপহার, মনের চঞ্চল আগ্রহের চকিত ঝংকার, যুগে যুগে জন্মে জন্মে শিক্ষা দিয়ে মুখে, মানুষ গরিবে প্রাণবন্ত বুকে, আগন্তুক ইতিহাসের রায় তুমি প্রথম অধ্যায়, আজি এই দিনে হৃদয়ে মাঝে নমি তোমায়, প্রণমি তোমায়। আমরা সকল রকমের শিক্ষকদেরকে আমরা শ্রদ্ধা জানাই আবারও বিটিভি ত্রিপুরার পক্ষ থেকে, এবং এই কবিতার মধ্য দিয়ে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তিনি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেও যে কাব্যিকতায় তুমি শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছো, সেই জন্য অভিবাদন জানাই। এরপরে আমাদেরকে কি শোনাচ্ছ? আচ্ছা, তার ফাঁকে একটুখানি জেনে নিই, ত্রিপুরা হচ্ছে পাহাড়ি রাজ্য। হ্যাঁ, এই ত্রিপুরার পাহাড় পর্বত অরণ্যানী, সেগুলো কি তোমাকে প্রভাবিত করে? তোমার কেমন লাগে? যেহেতু আমরা গ্রামকেই ভালোবাসি, শস্যক্ষেত্র ভালোবাসি, যে ধান কাটা, খড় তোলা, এগুলো তো বর্তমান যুগে ছেলেরা জানে না, মেয়েরা জানে না। ধান কিভাবে নিতে হয়, গরু দিয়ে কিভাবে ধান নেওয়া হতো, এগুলো এখন জানে না। গ্রামের প্রতি টানটা আমাদের সারা জীবনই থেকে যাবে। গ্রামকে আমি খুব ভালোবাসি এবং শস্য শ্যামলার যে ভারত, ওইটার মধ্যে আমি বেঁচে থাকতে চাই। আচ্ছা, তা এই প্রকৃতি তোমার লেখায় উঠে আসে?
হ্যাঁ না এখন আমাদেরকে পড়ে শোনাতে হবে এমন না, কথাটা জানতে চাচ্ছি। প্রকৃতিকে আমি প্রচন্ড ভালোবাসি, প্রকৃতির উপরে আমি লিখি যা, মানে প্রকৃতির উপর নির্ভর করে যদি আমরা থাকতে পারি তাহলে প্রকৃতিকেও ভালোবাসতে পারবো। বর্তমান যুগে তো আমাদের সমাজটা এখন ছোট্ট পরিসরের মধ্যে চলে এসেছে। আগে আমরা গ্রামে থাকতাম, এক একজনের বাড়িঘর 3 কানি 3.5 কানি, এখন 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে বাড়ি। তারা প্রকৃতি গাছ কি জিনিস, এখন এমনিতে বাড়িতে কোনো গাছ রাখার সিস্টেমই থাকবে না। কিন্তু আমি চাই বাড়িতে একটু সবাই গাছগাছালি লাগাক, যে ওইটার উপরে আমাদের যে অক্সিজেনটা পাবো, গ্রাম বা গাছ থেকে যে আমরা যা পাই শহর থেকে কিন্তু আমরা তা পাই না। একদম একদম আসলেই তা। আমরা ইট কাঠ পাথরের দেয়ালে থাকতে থাকতে আমাদের মনও অনেকটাই মানে কঠিন হয়ে ওঠে। আমাদের মন, প্রকৃতি, সমস্ত কিছু, মানে আমাদের মনের যে বৈশিষ্ট্যটা সেটা অনেকটাই মানে রুক্ষ হয়ে ওঠে। তো তারপরে যখন আমরা এগুলো থেকে বেরিয়ে যখন প্রকৃতির কাছে যাই তখন আমরা হারিয়ে যাই, এবং তখন কিন্তু হ্যাঁ বলো। যেমন আমরা উঠোন চিনি, এখনকার বাচ্চারা কিন্তু উঠোন চেনে না। উঠোনে কিভাবে খেলতে হয়, বৃষ্টি আসলে কিভাবে কাদামাটিতে লুটোতে হয়। রবীন্দ্রনাথ বলেছিলেন যে কোনো বাচ্চা যদি কাদামাটিতে খেলাধুলা না করে সে কোনোদিন মানুষ হতে পারবে না। ওই মাটির সঙ্গে আমাদের সংস্কৃতি, কিন্তু এখন তো মাটি নেই। আমরা ইট পাথরে গড়া বাড়িতে থাকি, পায়েতে মাটি লাগে না, বা জুতো পরা ছাড়া আমরা বেরোই না। কিন্তু পায়ের তলাতে যে মাটিটা ওটা সরে যাচ্ছে এখন। বর্তমান পরিস্থিতি থেকে মাটিটা এখন পাওয়া খুব কষ্ট। একদম। এটার কি কোনো সলিউশন আছে? কি করে হবে? এখন তো বর্তমানে ত্রিপুরা যে পরিস্থিতি, সবাই শহরমুখী। শুধু ত্রিপুরা না, এটা সব জায়গাতেই, মানে ভারতের মধ্যেই যে এখন আমরা সবাই চাই যে একটু শহরে ছোট বাড়িতে থাকতে, কিন্তু আমরা যারা আগের তারা তো সবাই একটু বড় বাড়িতে থাকতে চাই। শহরমুখী গ্রাম থেকে ছুটে শহরে চলে আসছে। শহরমুখী হয়েও হয়তো আমরা কর্মসংস্থান বা অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে, স্কুল কলেজ চাকরি বাকরি এসবের জন্য, মানে জীবিকার তাগিদে আমরা শহরমুখী হলেও আমরা আমাদের প্রাণ কিন্তু গ্রামে, তাই না? আর এই জন্যই হয়তো শহরে যখন হাঁসফাঁস হয়ে উঠি তখনই মনে হয় একটুখানি গ্রামে চলে যাই, সবুজের কাছে চলে যাই। পৌষ সংক্রান্তির যে পুরনো স্মৃতিগুলা, এগুলো তো এখন শহরে আমরা দেখতে পাই না। পৌষ সংক্রান্তিতে আমরা বড় যে ঘর বানাতাম, ঘরে আগুন দেওয়ার জন্য, ওই ঘরটা কার ঘরটা কত বড় হবে, বা পিঠে পুলি খাওয়া হবে, এগুলা তো শহরে নেই। উঠোনের মধ্যে আলপনা, ওইগুলো তো নেই এখন। কারণ শহরে ছোট্ট জায়গা, আলপনা কোথায় দেবে? নিজেদেরই থাকার জায়গা নেই। তো ওইগুলো এখন হারিয়ে যাচ্ছে। তো ওইগুলোকে ফিরিয়ে আনা কতটুকু সম্ভব কঠিন, যেহেতু ফ্ল্যাট বাড়ি হবে না। আর এই জন্যই হয়তো ফ্ল্যাট বাড়ির মানুষগুলো দৌড়ে দৌড়ে উইকেন্ডে ছুটে যায় গ্রামে। আসলেই আমাদের কথা খুব জমে উঠেছে কিন্তু। হ্যাঁ, এরপরের কবিতাটা কি শুনবো? আমরা কথা বলতে বলতে আবারও কবিতায় চলে যাই। আমাদের কাছে কিন্তু সময় একেবারে কম আছে, আমরা শেষের দিকে চলে এসেছি। একটা কবিতা শুনে নিচ্ছি, কি শোনাচ্ছ? যেহেতু আমি অ্যাস্ট্রোলজি করি তাই জ্যোতিষ নিয়েও আমার কিছু লেখা আছে। আচ্ছা, আমাদের কবি কিন্তু মানে আমরা কথা প্রসঙ্গে জানতে পারলাম যে লেখালেখিও করেন এবং অ্যাস্ট্রোলজি করেন, এবং এই অ্যাস্ট্রোলজি নিয়েও তিনি লেখালেখি করেছেন। তো সেটা আমরা শুনে নিচ্ছি কবিতাটা। জ্যোতিষ নিয়ে একটি কবিতা লিখেছি। জ্যোতিষ ধন্য, জ্যোতিষপূর্ণ, পৃথিবীর গণনা করে মানব ভাগ্য চর্চায়, জ্যোতিষ উজ্জ্বল, জ্যোতিষ প্রজ্জ্বল, দ্বাদশ রাশির ভাষায়, অদৃশ্য অতীত, বর্তমান ভবিষ্যৎ জ্ঞান রূপে বর্তায়। দিবাদণ্ড নিশাদণ্ড চন্দ্র সূর্য কয়, জ্যোতিষ কয়, শাস্ত্রেও হয়। রবি মঙ্গল দ্বিতীয় পতি, বৃহস্পতি শুক্র দেয় প্রীতি। জাতক জাতিকা তর্কশাস্ত্রে গুণীয় জ্ঞানী পণ্ডিত হয়। পঞ্চম বা নবমে চন্দ্র বৃহস্পতি, নর নারী পুঁথিগ্রন্থ প্রণয়নে দেয় মতি। বুধের কৃপায় জ্যোতিষ চিকিৎসা, শিল্প হিসাব শাস্ত্রে নাম যশ প্রতিষ্ঠা পায়। আধ্যাত্মিক উন্নতি কেতু বৃহস্পতি, ধর্মে কর্মে দেয় মতি। বাড়ায় রহস্য পুণ্যগতি। অসাধারণ অসাধারণ। আমরা একটু করে জেনে নেব, আমাদের কাছে সময় একেবারে কম। আমরা জেনে নেব যে ভাষা, মানে ত্রিপুরাতে যে ভাষা চর্চা বলো বা ত্রিপুরার বাইরে যেখানে বাংলা ভাষা চর্চার কথা বলছি আমি, এই বাংলা ভাষা চর্চার ক্ষেত্রে কতদূর প্রসারিত হতে পারছে, অথবা এখানে কোনো প্রতিবন্ধকতা রয়েছে কিনা? যেমন বাংলা ভাষাটাকে এখন আমাদের যে সমাজে ছোট ছোট বাচ্চারা বা ছেলেরা জিজ্ঞেস করলেই বলে যে আমি বাংলা পারি না। আমার ওইটা খুব খারাপ লাগে, যেহেতু আমরা বাঙালি,
বাংলা ভাষাকে হারিয়ে ফেলছি, বাংলাকে হারাতে দেব না। প্রতিটা ঘরে ঘরে মা বাবাকে আমি অনুরোধ করব যে বাংলাটা ওদের ওই পড়াশোনা ফাঁকে ফাঁকে ইংলিশ মিডিয়ামেও পড়লেও যেন বাংলাটা চালিয়ে যায়। বাংলা আমাদের বলতেই হবে, যেহেতু আমরা বাঙালি। বাংলা ভাষা আমাদের প্রিয় ভাষা এবং এটা মাতৃভাষা। ওই মাতৃভাষাকে যদি আমরা হারিয়ে ফেলি তাহলে তো আমাদের সমাজটা একদম পিছিয়ে যাবে, বাংলা সম্বন্ধে ওদের ধারণাই থাকবে না। তো ওই ধারণাটা রাখতে গেলে আমি প্রতি ঘরে ঘরে বাংলাটাকে মা বাবা বা ঘরের লোকেরা যেন চালিয়ে যায়, ওইটা আমার সবার কাছে একটা অনুরোধ থাকবে যে বাংলা ভাষাকে যেন আমরা হারিয়ে না ফেলি। বাহ, খুব সুন্দর বার্তা দিয়েছেন। দর্শক শ্রোতারা, আপনারা নিশ্চয়ই শুনেছেন। অবশ্যই আমাদের নতুন প্রজন্ম যেন বাংলাটাকে অন্তত মুখের বুলি হিসেবে অবশ্যই বলে এবং এই মাতৃভাষাটাকে যেন অন্তরে ধারণ করে। খুব সুন্দর বার্তা দিয়েছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য। নিশ্চয়ই পরবর্তীকালে আবার কখনো যদি আমরা আমন্ত্রণ করি অবশ্যই আসবে। তুমি কি কিছু বলতে চাও দর্শকদের উদ্দেশ্যে? আমি সবার কাছে রিকোয়েস্ট করছি বা আশা রাখছি যে ভুবনেশ্বরী টিভি আমাদের কবিদেরকে এনে একটা কিছু বলার সুযোগ করে দিচ্ছে। সবাই এসে যোগাযোগ করুন, ভুবনেশ্বরী টিভিকে জানুন, চিনুন এবং ওদের সঙ্গে যোগাযোগ করে কবির প্রতিভা ছড়িয়ে দেওয়ার প্রয়াস করুন। খুব সুন্দর, আবারও বার্তা পেয়েছি আমরা। আজকে বার্তায় কবিতার সাথে সাথেও বার্তা পেয়েছি, কথায়ও আমরা কিন্তু বার্তা পেয়েছি। অসংখ্য ধন্যবাদ দিদি তোমাকে আবারও। দর্শক শ্রোতারা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, ভালোবাসা জানাচ্ছি বিটিভি ত্রিপুরার পাশে আছেন বলে, এবং এইভাবেই বিটিভি ত্রিপুরার পাশে থাকবেন। আমরা পরবর্তীতে আবারও অন্য আরেকজন কবিদের নিয়ে চলে আসব। এভাবেই স্বরচিত কবিতা শুনবো এবং কথায় আমাদের আড্ডা জমে উঠবে, সাহিত্যিক আড্ডা। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবেই বিটিভি ত্রিপুরার পাশে থাকুন। ধন্যবাদ, শুভরাত্রি।